আমি দরজার সামনে আসতেই শুনতে পেলাম রুমের ভেতর থেকে তানিশা বলছে, আহ দুলা ভাই, প্রতি রাতে আপনি এভাবে আমাকে ব্যথা দেন, একটু সহ্য করে থাক, পুরোপুরি ঢুকে গেলে আর ব্যথা পাবি না। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে জিওবাই কামড় খেলাম। তার মানে আমি এতক্ষণ ধরে যা ভাবছি সেটাই সত্যি। পুরো ঘর খালি। অপূর্ব আমার স্বামীর সাথে হসপিটালে রোগীর পাহারাদার হিসাবে রাত পাহারা দিচ্ছেন। 7 দিন ধরে আমি হসপিটালে নির্ঘুমা ছিলাম বলে অপু তার বউকে বুঝিয়ে সুজিয়ে আমার স্বামীর সাথে হসপিটালে রেখে আমাকে নিয়ে এসেছেন একটু বিশ্রামের জন্য। আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম, এমন সময় আবার শুনতে পেলাম তানিশা বলছে, আহা দুলা ভাই, তাড়াতাড়ি করুন, আমি আর পারছি না। অপু তখন বলল, আজ তোর আপু বাসায় নেই, তুই চিৎকার করলেও তার ঘুম ভাঙবে না, সে এখন আমার চাচার সাথে হসপিটালে, সুতরাং আজ আমি ইচ্ছা করেই তোকে বেশি ব্যথা দিব। অপু শালিকা তানিশা বলল, আপু বাসায় নেই তো কি হয়েছে, পাশের রুমে যে আপনার চাচি আম্মা আছে সেটা কি আপনি ভুলে গেছেন? চাচি আম্মা 7 রাতের নির্ঘুমা, নিশ্চয়ই এতক্ষণে নাক ডেকে ঘুমোচ্ছেন। আমি মনে মনে বললাম, ওরে ভাসুরের ছেলে, আমি রোকেয়া বেগম অতটা বোকা না, মনে করতে পারো গ্রাম থেকে এসেছি বলে একেবারে বোকা শোকা হব। তোমাদের মতো এরকম কত অবৈধ সম্পর্ক আমি গ্রামে ধরেছি। এই যে আমাদের পাশের বাড়ির মঞ্জুর মোর্শেদ, তাকে এখানে আসার আগে একটা মেয়ের সাথে আখ খেতে ধরেছি। ভাগ্যিস আমার হাতে পায়ে ধরে বলল, চাচি আম্মা আমাদের ভুল হয়েছে, মাফ করে দিন। আমার আবার নরম মন, তাই তাদের সেই রাতে মাফ করে দিয়েছিলাম। কিন্তু বাবা, তোমরা শালিদুলা ভাই, তোমাদেরকে মাফ করব না। আমি যখন দরজায় দাঁড়িয়ে কথাগুলো ভাবছিলাম তখন তানিশা আবারও বলল, দুলা ভাই আজ এতক্ষণ লাগছে কেন, একটু তাড়াতাড়ি করুন না, আমি ব্যথা পাচ্ছি তো। চুপ, ব্যথা তো একটু পাবি, এই তো শেষের দিকে। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে ভাবলাম, কেমন নির্লজ্জ বেহায়া ওরা, ওদের কি পাপের ভয় নেই? মৃত্যুর পরেই অবৈধ সম্পর্কের কি শাস্তি হতে পারে সেটা কি ওরা জানে না? আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। এবার সিদ্ধান্ত নিলাম দরজা ঠেলে ভেতরে ঢুকবো। তাই একেবারে কোমরের সাথে শাড়ির আঁচলটা গুজে যখনই দরজা ঠেলে ভেতরে ঢুকতে যাব, এর মধ্যেই দেখলাম অপু দরজা খুলে বের হচ্ছে। অপু আমাকে দেখে চমকে উঠে বলল, চাচি আম্মা আপনি এখানে কি করছেন? ঘটনার আকস্মিকতায় আমি আমতা আমতা করে বললাম, না মানে আমি বাথরুমে যাচ্ছিলাম। আমি যখন কথাগুলো বলছিলাম তখন দেখলাম অপুর শালী তানিশে এসে অপুর পেছনে দাঁড়ালো। মেয়েটাও কেমন নির্লজ্জ, এতক্ষণ ধরে দুলাভাইয়ের সাথে ফষ্টি নষ্টি করে এখন আবার আমার সামনে এসেছে মুখ দেখাতে। অপু বলল, চাচি আম্মা বাথরুম তো এদিকে, নিশ্চয়ই হালকা আলোতে আপনি ভালো করে খেয়াল করেননি। জি বাবা, ঠিক ধরেছ। বলে আমি আর কথা না বাড়িয়ে বাথরুমের ভেতর ঢুকে গেলাম। বাথরুমের ভেতর ঢুকে চোখে মুখে পানির ছিটা দিয়ে অবাক হয়ে ভাবতে লাগলাম, মানুষ এতটা নির্লজ্জ বেহায়া হতে পারে কি করে? আমি যে তার একটা চাচি আম্মা, এতক্ষণ ধরে যে আমি তাদের শালিদুলা ভাইয়ের কুকৃতির কথাগুলো শুনছিলাম, নিশ্চয়ই ওরা কিছু না কিছু টের পেয়েছে। কিন্তু শালিদুলা ভাই কতটা সাবলীল ভাবে আমার সামনে এসে দাঁড়ালো। ওদের চেহারা দেখে মনে হচ্ছে ওদের মতো নিষ্পাপ মানুষ এই পৃথিবীতে আর নেই। আমি আর সহ্য করব না। কাল সকালে হসপিটালে যাওয়া মাত্রই অপুর বউকে সব কথা খুলে বলবো। সব কথা শোনার পর অপুর বউ যদি অপুর বিরুদ্ধে অ্যাকশনে যায়, তার ফলে যদি অপু আমাদেরকে এই ঘরে আসতে নাও দেয়, তাতেও আমার মনে কোনো দুঃখ থাকবে না। কারণ ওরা শালিদুলা ভাই প্রতিনিয়ত যে পাপ করে যাচ্ছে, তার থেকে তো এই পৃথিবী কিছুটা হলেও মুক্তি পাবে। আশা করি কাল না হয় পরশু আমার স্বামীকে রিলিজ করে দিবে। তারপর আমরা না হয় হসপিটাল থেকে সোজা গ্রামের বাড়ি চলে যাব। আবারও চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বাথরুম থেকে বের হয়ে চলে আসলাম। পরদিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বাথরুমের দিকে আসতেই যা দেখলাম তা দেখে আমার চক্ষু চরম গাছ হয়ে গেল। দেখলাম অপু তার শাড়ির পেছন থেকে দুই দিকে 2 হাত ধরে বেলুন দিয়ে রুটি বেলছে আর বলছে, এভাবে রুটি বেলতে হয়, তুমি দিন দিন বড় হচ্ছ, এসব তোমার শিখতে হবে। তানিশা বলল, দুলাভাই তুমি বেলছো আর কত সুন্দর গোল গোল রুটি হচ্ছে, আর এতক্ষণ ধরে আমি বেলছিলাম তখন এই রুটিগুলোর মধ্যখানে ছিঁড়ে যাচ্ছিল। অপু তখন হাসতে হাসতে বলল, আরে পাগল মেয়ে, জোর দিয়ে কিংবা বেশি চাপ প্রয়োগ করে কখনো গোল গোল রুটি বেলা যায় না, রুটি বেলতে হয় এভাবে আলতো করে। আমি আড়াল থেকে দাঁড়িয়ে শালিদুলা ভাইয়ের রসায়ন দেখছি আর লুচির মতো ফুলছি। ইচ্ছা করছিল দৌড়ে গিয়ে দুজনের গালে কষে দুটো চড় দেই। নেহায় তোদের বাসায় বেড়াতে এসেছি বলে কিছু বলতে পারছি না, কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সব দেখতে বিন্দুমাত্র ভালো লাগছিল না। তাই ব্রাশ করতে করতে বাথরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে নিজের রুমে এসে হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। এমন সময় দেখলাম তানিশা স্কুল ড্রেস পরে আমার রুমের দরজার সামনে এসে বলল, মাওইমা দুলাভাই আপনাকে নাস্তা করতে ডাকছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। একটু আগেই দেখলাম শালি দুলাভাই মিলে রুটি বেলছে, আর আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে রুমে আসতে আসতে এর মধ্যেই মেয়েটি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে এসব দেখে ভাবছি। সে আমাকে বলল,
মাউইমা আপনাকে বলছি। হ্যাঁ শুনেছি, তুমি যাও আমি আসছি বলেই ব্যাগপত্র গোছাতে লাগলাম। একটু পরেই ডাইনিং টেবিলে গিয়ে দেখলাম অপু এবং তানিশা দুজনে বসে নাস্তা করছেন। আমাকে দেখে অপু বলল, চাচি আম্মা আমার আবার অফিসের তাড়া আছে, আবার অন্যদিকে তানিশারও স্কুলের সময় হয়ে আসছে। আপনার যদি যেতে দেরি হয় তাহলে বাসার চাবি রেখে দিন, আপনি ধীরে সুস্থে রেডি হয়ে আসুন। না রে বাপু, আমি এই শহরের অলিগলি কিছু চিনি না, তুমি দয়া করে অফিসে যাওয়ার সময় তানিশাকে স্কুলে নামিয়ে দিয়ে আমাকে হসপিটালে রেখে তারপর অফিসে যাও, তাহলে তাড়াতাড়ি নাস্তা করে নিন। এই দেখুন তানিশা কত কষ্ট করে আমাদের জন্য রুটি তৈরি করেছে, ওরা আপু থাকলে তানিশা কোনো কাজ করে না, আজ শেষ পর্যন্ত আমাকে রুটি বেলানো শেখাতে হলো। আমি তো সব ঘটনা নিজের চোখে দেখেছি, তাই ওদেরকে আর কিছু বললাম না, কারণ ওদের দুজনের সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। সারা জীবন জেনেছি শালিদুলা ভাইয়ের সম্পর্ক হচ্ছে আপন মায়ের পেটের ভাই বোনের সম্পর্কের মতো, অথচ এত পবিত্র একটা সম্পর্ককে ওরা কোন পর্যায়ে নিয়ে গেল। নেহায়েত আমার ভাসুরের ছেলে, তার উপর স্বামীকে চিকিৎসা করানোর জন্য ওদের বাসায় এসে উঠেছি, না হলে বাবু বুঝতে আমি পাকা ধানে কিভাবে মই দিতে পারি। কথাগুলো মনে মনে ভাবছিলাম আর নাস্তা করছিলাম। এভাবে কিছুক্ষণ নাস্তা করার পরে আমাদের নাস্তা করা হয়ে গেল। তারপর সবাই মিলে বের হয়ে গেলাম যে যার গন্তব্যে। অপু আমাকে হসপিটালের গেটে নামিয়ে দিয়েছিল, তার দেরি হয়ে যাচ্ছিল বলে সে উপরে ওঠেনি। আমি আমার স্বামীর জন্য নির্দিষ্ট কেবিনে ঢোকার সময় ওই কেবিনের দরজায় ভাগ্যক্রমে অপুর বউকে পেয়ে যাই। আমাকে দেখে অপুর বউ বলল, চাচি আম্মা এত তাড়াতাড়ি চলে এলেন যে? না এসে কি করব, আমি কি এই শহরের অলিগলি চিনি? অপুর অফিস আছে, তাই তার অফিসে যাওয়ার আগে আমাকে হসপিটালের গেটে নামিয়ে দিয়েছে। যান যান ভেতরে যান, চাচা সারা রাত আপনার গুণগান করছিল, একটু আগে ঘুমিয়েছে। আমি তখন অপুর বউকে থামিয়ে দিয়ে বললাম, তোমার চাচা ঘুমিয়েছে, ঘুমো, এসো আগে তোমার ঘুম ভাঙাই। অপুর বউ অবাক হয়ে বলল, চাচি আমি তো ঘুমোইনি, আমার ঘুম আপনি কিভাবে ভাঙাবেন? আমি তখন অপুর বউয়ের হাত ধরে টেনে পাশে দর্শনার্থীদের জন্য রাখা বেঞ্চে বসলাম, তারপর বললাম, এই ঘুম না, তোমাকে সাংসারিক ঘুম থেকে জাগাবো। অপুর বউ অবাক হয়ে বলল, সাংসারিক ঘুম মানে? তারপর আমি এদিক ওদিক তাকিয়ে তাকে অপু এবং তার শালিকা তানিশার সাথে ঘটে যাওয়া সব কথা একে একে খুলে বলতে লাগলাম। প্রতি রাতে আমি যা দেখেছি, এমনকি দিনের বেলায় ওদের খুনসুটির কথাগুলো আমি তাকে বললাম। একটা বিষয় আমি অবাক হলাম, তার অগোচরে ঘটে যাওয়া এত বড় মারাত্মক একটা ঘটনা আমি তাকে ধরিয়ে দিলাম, কিন্তু তার ভেতরে কোনো ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করলাম না। নাকি মানুষ যে বলে অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, তার অবস্থাও নাকি এমন হয়েছে। হঠাৎ করে এমন একটা ঘটনা শুনে হয়তোবা বাকরুদ্ধ হয়ে গেছে। তাকে ধাক্কা দিয়ে বললাম, অপূর্ব তুমি কি কিছু কানে তুলছো না? তুলেছি, আজ মনে হয় চাচাকে এখান থেকে রিলিজ দিবে, রাতে আমাদের বাসায় আসুন, তারপর ওদের হাতে নাতে ধরবো। তখন আমি টিপ্পুনি কেটে মুচকি হাসি দিয়ে বললাম, এই তো বুদ্ধিমান মহিলার মতো কথা বলেছ। আমার মনে হচ্ছে প্রতি রাতে অপু তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। তবে আজ তোমাকে যতই ঘুম পাড়িয়ে রাখুক, আমি কিন্তু মাঝরাতে অপু যখন তানিশার রুমে যাবে তখন আমি তোমার রুমে গিয়ে তোমাকে ডেকে এনে হাতে নাতে ধরিয়ে দিব। ঠিক আছে চাচি, এখন তাহলে চাচার কাছে চলুন বলে আমাকে নিয়ে কেবিনের ভেতর চলে গেল। যথারীতি আজ আমার স্বামী রিলিজ হয়ে গেছে। এখন আমরা ভাসুরের ছেলে অপুর বাসায় রাতে খাওয়া দাওয়া করে আমার স্বামীকে নিয়ে শুয়ে আছি। আমার স্বামী যেহেতু অপারেশন হয়েছে তাই সে বেশি নড়াচড়া করতে পারছে না। আমি অপেক্ষায় আছি কখন রাত গভীর হবে। আবার অন্যদিকে হরিণের মতো কান খাড়া করে রেখেছি, যদি কোনো ধরনের শব্দ পাই তাহলে সাথে সাথেই অপুর বউকে ডেকে এনে প্রমাণ করে দিব। একটু পরে কেমন যেন দরজা খোলার শব্দ পেলাম, সাথে সাথেই আমি শোয়া থেকে উঠে গেলাম। তা দেখে আমার স্বামী বলল, কি হলো নিয়নের মা, এত রাতে তুমি উঠে আবার কোথায় যাচ্ছ? কাজে যাচ্ছি, জরুরি কাজে। এখন আবার কিসের জরুরি কাজ? বারবার প্রশ্ন করছে দেখে আমার মেজাজটা গরম হয়ে গেল। তাই স্বামীকে ধমক দিয়ে বললাম, তুমি অসুস্থ মানুষ, এতক্ষণ জেগে আছো কেন? ঘুমিয়ে পড়ো বলে আমি আস্তে আস্তে রুম থেকে বের হয়ে চলে আসলাম। তানিশার দরজার সামনে আসতেই আবারও শুনতে পেলাম তানিশা ভেতর থেকে বলছে, দুলা ভাই আজ কিন্তু বেশি ব্যথা দেওয়া যাবে না। অপু বলল, ঠিক আছে বাবা, আজ বেশি ব্যথা দিব না। আমি দরজার আড়াল থেকে মুচকি হেসে মনে মনে বললাম, আজ তো তোমাদের মিলনের শেষ দিন, ব্যথা দেওয়ার আগেই তো আমি কথা ফাঁস করে দিব। মুচকি হাসতে হাসতে অপুর বউয়ের রুমের দিকে চলে গেল। রুমে এসে দেখলাম অপুর বউ নাক ডেকে ঘুমোচ্ছে। এই অবস্থায় মেয়েটাকে দেখে আমার প্রচন্ড রাগ উঠে গেল। স্বামী ছোট বোনের সাথে রঙ্গলীলায় মেতেছে আর মেয়েটি কেমন পরম সুখে ঘুমোচ্ছে। আবার মনে মনে এই ভেবে মায়া হলো যে পৃথিবীতে সহজ সরল মানুষগুলোই বেশি কষ্ট পায়। একটু পরেই হয়তো অপুর বউ তার জীবনের সেরা কষ্টটি পেতে যাচ্ছেন। আমি আর কাল বিলম্ব করলাম না, কারণ বেশি দেরি হলে অপু আবার কাজ সেরে চলে আসবে। তাই আমি অপুর বউকে ডাকতে লাগলাম, বৌমা, এই বৌমা ওঠো, আহা ওঠো বলছি। এভাবে কয়েকবার ডাকার পর অপুর বউ চোখ মুছতে মুছতে ঘুম থেকে উঠে বসলো। আমি তাকে একটা ঝাঁকি দিয়ে বললাম, দেখেছো তোমার পাশে তোমার স্বামী নেই, আমার কথার কিছুটা প্রমাণ পেয়েছো তো? অপুর বউ মাথা নেড়ে হু বলল। আমি আবার বললাম, এবার সবচাইতে বড় প্রমাণটি পাবে। বলেই একরকম জোর করে টানতে টানতে তানিশার রুমের দিকে নিয়ে গেলাম। রুমের সামনে এসে এক ধাক্কা দিয়ে দরজা খুলে
খুলে ভিতরে ঢুকে গেলাম। ঢুকেই যা দেখলাম তা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আমার চোখ যেন কপালে উঠে গেল, আর অপুর বউ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। হ্যালো ভিউয়ার্স, প্রথম পর্বের ব্যাপক সাফল্যের পর আমরা আজ দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। ওরা রুমে ঢুকে কি দেখতে পেল সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের অপেক্ষা করতে হবে তৃতীয় পর্বের জন্য। আর অবশ্যই কমেন্ট করে লিখতে হবে তৃতীয় পর্ব চাই। মনে রাখবেন, যে গল্পের কমেন্টসে শেয়ার এবং ভিউজ কম হয় আমরা সেই গল্পের নেক্সট এপিসোড তৈরি করি না। তাই উক্ত গল্পের তৃতীয় পর্ব দেখতে চাইলে এক্ষুনি কমেন্টস করে গল্পটি আপনার ফেসবুকে শেয়ার করে দিন। ধন্যবাদ।